একটা আঞ্চলিক যুদ্ধ আর তার ধাক্কার টালমাটাল গোটা বিশ্বের অর্থনীতি, এটা কিভাবে সম্ভব? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই খুঁজে বের করার চেষ্টা করি। না, এটা কোনো সিনেমার সংলাপ না। এটা একটা ভয়াবহ বাস্তবতার ছবি। এই একটা বাক্যই কিন্তু বুঝিয়ে দেয় যে কোনো সংঘাতের মানবিক মূল্য ঠিক কতটা গভীর হতে পারে। তো ঘটনার শুরুটা হয়েছিল ঠিক এই দিন। কয়েক সপ্তাহ ধরে পারমাণবিক চুক্তি নিয়ে কথাবার্তা চলছিল, কিন্তু কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একজোট হয়ে ইরানের বিরুদ্ধে এই অভিযানটা শুরু করে। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে দেখি কিভাবে এই ছোট্ট একটা স্ফুলিঙ্গ থেকে একেবারে দাবানল ছড়িয়ে পড়ল। দেখুন, প্রথম কয়েকদিনের মধ্যে কিন্তু পরিস্থিতিটা পরিষ্কার হয়ে গিয়েছিল। একদিকে সাধারণ মানুষের হতাহতের খবর আসছিল, অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতার পতন হল, আবার তার জবাবে পাল্টা হামলাও শুরু হয়ে গেল। মানে সবকিছু মিলিয়ে একটা লম্বা আর বিধ্বংসী যুদ্ধের স্পষ্ট ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছিল। আর এই আগুনের প্রথম ঢেউটা এসে লাগল ঠিক সেই জায়গায় যা পুরো বিশ্বকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, বিশ্ব জ্বালানি বাজারে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে মধ্যপ্রাচ্যের এক কোনায় একটা ঘটনা ঘটছে আর তাতে সারা বিশ্ব কেঁপে উঠছে কেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ভূগোলের মধ্যে। এই পুরো সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। এটা আসলে খুব সরু একটা জলপথ, কিন্তু একে বিশ্ব অর্থনীতির লাইফলাইন বললেও ভুল হবে না। আর এই জায়গাটায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটা হল ৩০%। ভাবা যায়, সারা বিশ্বের সমুদ্রপথে যত তেল আর গ্যাস যায় তার প্রায় ৩০%ই যায় এই সরু প্রণালী দিয়ে। কাজেই বোঝাই যাচ্ছে এখানে একটু সমস্যা হওয়া মানেই সারা বিশ্বের জ্বালানি সরবরাহে বিরাট একটা সংকট তৈরি হওয়া। তো বিশ্লেষকরা মূলত দুটো পথের কথা বলছেন। একটা হলো, যদি সংঘাতটা তাড়াতাড়ি থেমে যায় তাহলে তেলের বাজারে একটা ধাক্কা তো লাগবে, কিন্তু সেটা হয়তো সামলে নেওয়া যাবে। কিন্তু যুদ্ধটা যদি লম্বা সময় ধরে চলে তাহলে তেলের দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে। অবস্থাটা এমন হতে পারে যা আমাদের ২০২২ সালের সেই ভয়াবহ মুদ্রাস্ফীতির ধাক্কার কথা মনে করিয়ে দেবে। আচ্ছা, জ্বালানির এই ধাক্কাটা এবার বিশ্ব অর্থনীতি আর মুদ্রাস্ফীতির ওপর কিভাবে আছড়ে পড়ে, চলুন সেই দিকটা একটু দেখি। এই চার্টটা কিন্তু বিষয়টা খুব সহজে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, তেলের দাম যখনই ১০% বাড়ে, সঙ্গে সঙ্গে আমেরিকা বা ইউরোপের মতো বড় অর্থনীতির দেশে মুদ্রাস্ফীতি ০.১ থেকে ০.২% পয়েন্ট বেড়ে যায়। এখন শুনতে হয়তো সংখ্যাটা খুব ছোট লাগছে, কিন্তু বিশ্বাস করুন, সেন্ট্রাল ব্যাংকগুলোর জন্য এটা বিরাট একটা মাথা ব্যথার কারণ। আর এই ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ যে স্বয়ং আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফের প্রধান পর্যন্ত সতর্ক করে দিয়েছেন। তিনি কিন্তু একদম পরিষ্কার করে বলেছেন যে এই যুদ্ধ যদি বেশি দিন চলে তাহলে সারা বিশ্বের যারা নীতি নির্ধারক আছেন তাদের সামনে একটা নতুন সংকট এসে হাজির হবে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? একই রকম একটা অর্থনৈতিক ধাক্কা, কিন্তু বিশ্বের দুটো বড় সেন্ট্রাল ব্যাংক এর প্রতিক্রিয়া জানাতে পারে একদম ভিন্ন ভিন্নভাবে। যেমন ধরুন, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক হয়তো এই ধাক্কাটা পাত্তা না দিয়ে সুদের হার একই রেখে দেবে, কিন্তু অন্যদিকে আমেরিকার ফেডারেল রিজার্ভ চাইলেও সুদের হার কমাতে পারবে না, যার ফলে অর্থনীতির গতি কিন্তু আরও কমে যেতে পারে। তো অর্থনীতি তো গেল, এবার চলুন দেখি এই সংকটের ঢেউ শেয়ার বাজার আর বিনিয়োগের দুনিয়ায় কিভাবে আছড়ে পারে। আর এই সময় সবার মনেই যে প্রশ্নটা সবার আগে আসে সেটা হলো, শেয়ার বাজারের কি হবে? এখানেও কিন্তু দুটো সিনারিও। যদি যুদ্ধটা কম সময়ে শেষ হয়ে যায় তাহলে বাজার হয়তো অল্প সময়ের জন্য একটু পড়বে, কিন্তু তারপর বেশ তাড়াতাড়ি আবার ঘুরে দাঁড়াতে পারবে। তবে চিন্তার বিষয় হলো দীর্ঘমেয়াদী সংঘাতটা। সেটা যদি হয় তাহলে মার্কিন শেয়ার বাজারে প্রায় ২০% পর্যন্ত ধস নামার আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে কোনো সংকটেরই কিন্তু একটা নিয়ম আছে, কিছু সেক্টর লাভ করে আর কিছু সেক্টর লোকসানের মুখে পড়ে। এই কেবলটা ঠিক সেটাই দেখাচ্ছে। একদিকে দেখুন, ডিফেন্স কোম্পানি বা উপসাগরীয় অঞ্চলের বাইরের জ্বালানি কোম্পানিগুলো বেশ লাভবান হবে, আর অন্যদিকে এয়ারলাইন্স বা পেট্রোকেমিক্যালের মতো ইন্ডাস্ট্রিগুলোকে বড় সড় ক্ষতির মুখে পড়তে হবে। তবে এর মধ্যে একটা আশার আলোও আছে।
ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে এই ধরনের ভূরাজনৈতিক সংকটের কারণে শেয়ার বাজারে যে টারমাটাল অবস্থা তৈরি হয় সেটা কিন্তু খুব বেশি দিন থাকে না। মানে প্রথম ধাক্কাটা সামলে নেওয়ার পর বাজার সাধারণত আবার স্থিতিশীল হয়ে যায়। চলুন এবার আমরা এই বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দুটো সম্ভাব্য ভবিষ্যৎ এবং তার মানে কি দাঁড়ায় সেটা বোঝার চেষ্টা করব। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? একটাই কথা, সব কিছু নির্ভর করছে শুধু একটা ফ্যাক্টরের ওপর। এই সংঘাতটা ঠিক কত দিন চলবে, কয়েক সপ্তাহ নাকি কয়েক মাস? এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু ঝুলে আছে গোটা বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ। এর সাথে আরও একটা বড় ব্যাপার আছে, সেটা হলো ইরানের ভেতরের রাজনৈতিক পরিস্থিতি। এরপর কি হবে সেখানে? কোনো সংস্কারপন্থী নেতা কি ক্ষমতায় আসবেন, নাকি মিলিটারি শাসন শুরু হবে, বা তার চেয়েও খারাপ দেশটা কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে? এই প্রত্যেকটা পরিণতির প্রভাব কিন্তু সারা বিশ্বের ওপর একদম আলাদা আলাদাভাবে পড়বে। তাহলে এই পুরো বিশ্লেষণটা আমাদের দুটো আলাদা পথের সামনে এনে দাঁড় করাচ্ছে, যার ভাগ্যটা ঠিক করে দেবে একটাই জিনিস, সময়। কিন্তু আসল প্রশ্নটা হলো, যখন একটা বৈশ্বিক সংকট চলে তখন সময় কি সত্যিই এমন একটা জিনিস যার উপর ভরসা করা যায়?